স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলছানি লাগা সতেজ ভাষণ। নাগরিক কবি শামসুর রহমানের এই কবিতা দিয়ে শুরু করছি, কারণ তারুণ্য মানে নতুন কিছু, নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তথা নতুন বাংলাদেশ। আর সবাইকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা তারুণ্য নির্ভর আলোচনা করব এবং বিশেষ করে যেহেতু বলা হচ্ছে নতুন নেতৃত্ব, নতুন সবকিছুই আসলে তারুণ্যের মধ্যে রয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাবার যে বিষয়টি রয়েছে, সেজন্য আজকে আমরা আমাদের এই আয়োজনের প্রথম অংশটি সাজিয়েছি তারুণ্যের চোখে রাজনীতি এই বিষয়কে কেন্দ্র করে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমি একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে একে একে যোগ দেবেন শেখ তাসনিম আফরোজ ইমি, সাবেক ভিপি শামসুন্নাহার হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এবং একই সঙ্গে তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখ্য সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তারা কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি আবিদ আপনার কাছে একটু চলে যেতে চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে রাজনীতিতে সামগ্রিক আসলে কোন গুণগত পরিবর্তনগুলো আপনার চোখে এসেছে? আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শকবৃন্দ দেখছেন তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তারুণ্যের চোখে যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এরকম ইতিহাস স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেটা ঘটেনি। এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এই যে 24-এর গণঅভ্যুত্থানের ভিত্তিটা তৈরি হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনার যে ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু এটার যে পূর্ণাঙ্গ রূপ কিংবা হচ্ছে যে এটার আনুষ্ঠানিকতা, সেটা এসেছে সামগ্রিক একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যেখানে তরুণদের ভূমিকা চোখে পড়ার মতো ছিল। যেখানে তো এখন এই যে আমরা বুঝ হওয়ার পরে যে রাজনীতিটা বাংলাদেশে দেখে এসেছি কিংবা আমরা এই যে রাজনীতির মাঠে এসেছি, টোটালটাই হচ্ছে হাসিনার যে দুঃশাসনকে দেখে দেখে ইউজ টু হয়ে, মানে হচ্ছে যে এটা দেখে অভ্যস্ত হয়ে। তা আমরা কিন্তু বুঝ হওয়ার পরে আমাদের যে তারুণ্য কিংবা আমাদের যে এই বয়সের সাথে যে জেনজি যাদেরকে বলা হয়, তারা কখনো সুশাসন দেখেনি, কখনো বা যথাযথ মানুষের মানবাধিকারগুলো সেগুলোর সুরক্ষিত পরিস্থিতি বাংলাদেশে এরা কখনোই দেখেনি। এরা দেখে এসেছে যদি সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে জেলে নেয়া, তারপর হচ্ছে যে একটা রাজনৈতিক সংগঠনের বাইরে কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগের বাহিরে কোনো মতাদর্শকে ধারণ করার সুযোগে বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে ছিল না। যে গুটি কয়েকজন ছিল তারাও সমাজে, ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে সমাজে এমনভাবে, একদিকে ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন তো ছিলই, অন্যদিকে সমাজেও তাদেরকে এমনভাবে নিগৃহীত করে রাখা হয়েছিল যে সমাজের মানুষটাও একটা সময় বিরোধী রাজনৈতিক মানুষগুলোর সাথে মিশতে ভয় পেত, এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। সুতরাং সেই রাজনৈতিক পরিস্থিতি দেখে দেখে বড় হয়ে যে রাজনৈতিক অপসংস্কৃতি ঘৃণা করে আমরা রাজনীতিবিদ হয়েছে কিংবা রাজনীতির পথে এসেছি সবকিছু ছেড়ে দিয়ে। তো আমাদের চোখে যে রাজনৈতিক নোংরা সংস্কৃতি দেখে আসছে, আমরা সেগুলোর মূলোৎপাটন বারবার করতে চাই। আমরা দেখেছি বাংলাদেশের বিগত 15, 16, 17 বছরে আমরা দেখেছি অসংখ্য মা তার সন্তানকে হারিয়েছে, অসংখ্য স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অসংখ্য ছেলে মেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বেই তার পিতাকে হারিয়েছে শুধুমাত্র রাজনীতি করার অপরাধে। সুতরাং এটা তো একটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এবং আমরা যারা বাংলাদেশের রাজনীতি করছি, আমাদেরকে একটা নেগেটিভ চোখে দেখা হয়, একটা নোংরা চোখে দেখা হতো, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। সুতরাং আমি যতটুকু দেখি একজন রাজনীতিবিদের পক্ষে যতটুকু স্যাক্রিফাইস করা সম্ভব, এই রাজনীতিবিদ ছাড়া অন্য কোনো পেশা কিংবা অন্য যারাই বিভিন্ন গ্রাউন্ডে আছে, কারো পক্ষে রাজনীতিবিদরা যে পরিস্থিতি মোকাবেলা করে, কেউই এই পরিস্থিতিটা মোকাবেলা করে না। তারপরও রাজনীতিবিদদের সম্পর্কে সমাজে একটা নোংরা আছে যে মনোভাব কিংবা খারাপ মনোভাব আছে যে রাজনীতি কোনো ভালো মানুষ করে না। এই কনসেপ্টটা কিন্তু অনেকটা সমাজে এস্টাবলিশড হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেটার জন্য কারা দায়ী? সেটার জন্য হচ্ছে রাজনীতিবিদরাই দায়ী। কারণ রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা নিরাপদ না। রাজনীতিবিদরা রাজনীতিবিদদের উপরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করার কারণেই কিন্তু সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সে সংঘাতগুলো মানে ছড়িয়ে পড়েছে। রাজনীতিবিদদের একমত হবেন কিনা আমি সম্পূরক কোশ্চেন যাওয়ার আগে আমি লাস্ট এই জায়গাটাতে আমি একটু অ্যাড করে যাই। সেটা হচ্ছে আমরা তরুণ প্রজন্ম হিসেবে দেখেন আমাদের চাওয়া পাওয়া
পাওয়ার কিছু নাই। আমরা একটা জিনিস এই রাষ্ট্র রাজনীতিবিদদের কাছ থেকে চাই, সেটা হচ্ছে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা যেন নিরাপদ থাকে, তারা যেন একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, সহনশীলতা, সৌহার্দ্যতা এটা যেন তাদের মধ্যে বজায় থাকে। যেদিন রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা নিরাপদ থাকবে, তখন রাজনীতিবিদদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র প্রভাবিত হয়, তখন সমাজ এবং রাষ্ট্রের সকলেই এখানে হচ্ছে যে নিরাপদ থাকবে এবং হচ্ছে যে রাষ্ট্রের একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাছে নিরাপদ থাকবে। আমাদের দৃষ্টিটা এখন সেদিকে। জি ধন্যবাদ। আমি একটু পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শেখ তাসনিম আফরোজ ইমি, সাবেক ভিপি, শামসুন্নাহর হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত হয়েছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখ্য সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবিদ, আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা যে একটা সময় এবং সেটি 2000 সালের পর থেকেও আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে স্কুল কলেজ, বিশেষ করে বেসরকারি স্কুল কলেজগুলোতে লেখা থাকতো একটি মাদক ও রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই জিনিসটা থেকে গিয়ে আসলে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তে সাধারণ মানুষ বেরোতে পারবে কিনা? মাদক থেকে তো অবশ্যই বেরিয়ে আসতেই হবে। হ্যাঁ, মাদক থেকে বেরিয়ে আসা অবশ্যই জরুরি, কিন্তু রাজনীতি মুক্ত সেটি আসলে কেন? রাজনীতি কি আসলে এতই খারাপ? আচ্ছা, রাজনীতি যদি খারাপ হয় রাষ্ট্র কিভাবে টিকে থাকে? আজকে আপনি এখানে বসে কথা বলছি কারণ রাষ্ট্রে কেউ না কেউ রাষ্ট্রটাকে কন্ট্রোল করছে, কেউ না কেউ রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। সে খারাপ হতে পারে, সে ভালো হতে পারে, আমরা চেষ্টা করবো প্রত্যেকে যেন ভালো হয়, কিন্তু কেউ না কেউ নিরাপত্তা দিচ্ছে বলে আমরা খাচ্ছি, পড়ছি, এখানে টকশো করছি। সুতরাং রাজনীতিটাকে কেন এত খারাপের দিকে আপনি নিয়ে যেতে হবে? আপনি এই যে দেখেন, আমি হচ্ছে যে নর্মালি পারিবারিকভাবে আমরা যেভাবে কথা বলি ওইভাবেই আপনি আমাকে উপস্থাপনাটা করি। এখন আপনি আপনার সন্তানকে বলছেন এই রাজনীতি করা যাবে না, আবার আপনার সন্তান যখন চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট আদায় যাচ্ছে, ওই চেয়ারম্যানটাকে হচ্ছে আপনি যখন আপনার সন্তানকে রাজনীতি থেকে দূরে রাখছেন, আপনার সকালে আপনার বাসা থেকে, মানে এটা আমি খুব নেগেটিভলি উপস্থাপন করছি না, সকালে আপনার বাসার সামনে থেকে অনেকেই কিন্তু আমাদের যে বাসার সামনে যে ময়লা জমে থাকে কিংবা হচ্ছে যে এগুলো কিন্তু কেউ না কেউ নিয়ে যায় আমাদের বাসার সামনে থেকে। তো সকালে এসে আমাদের বাসার সামনে থেকে ময়লাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু বিকেলে অবসর সময়টায় কিন্তু ওই এলাকা কেন্দ্রিক, ওয়ার্ড কেন্দ্রিক যে রাজনীতিবিদ আছে তার সাথে মিছিলে যাচ্ছে, মিটিংয়ে যাচ্ছে। একটা সময় যখন আমাদের সমান সে হয়, সে ভালো পোশাক পরলে তারাও দেখতে ভালো লাগে। একটা সময় সেই কিন্তু রাজনীতিটা দখল করে নিচ্ছে, সে মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে। আবার আপনার ছেলের সার্টিফিকেট আপনি ওই ব্যক্তির কাছ থেকে আনতে যাচ্ছেন, আবার বলতেছেন রাজনীতি খারাপ। আপনি তো রাজনীতিটাকে খারাপ করছেন। আপনি কেন আপনার সন্তানদেরকে রাজনীতিতে নিরুৎসাহিত করছেন? পজিটিভ রাজনীতিতে উৎসাহিত করেন। আমরা তো নোংরা রাজনীতি ঘৃণা করে একটি সুস্থ রাজনৈতিক চর্চা আমরা নিয়ে আসবো বলে এই রাজনীতিতে এসেছি। এখন আমাদেরকে যদি আপনি একই কাতারে ফেলে দেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা যদি এগিয়ে না যাই তাহলে আপনাদের আগের রাজনৈতিক সংস্কৃতিতে আপনাদেরকে পড়ে থাকতে হবে। জি ধন্যবাদ। আমি একটু ইমি আপনার কাছ থেকে শুনতে চাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে কোন ধরনের গুণগত পরিবর্তন আপনার চোখে পড়লো? গুণগত, আপনি নেগেটিভটাও বলতে পারেন। আচ্ছা, এখন গুণগত কিনা বা আমার আসলে ধরেন যে আমার মানে কি বলবো যে আমার অনুধাবনের সীমাবদ্ধতা আছে কিনা সেটা তো একটা ডিবেটেবল বিষয়, কিন্তু পরিবর্তন তো হয়েছে। যেরকম ধরেন যে এর আগে আপনি তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমার স্মরণে তো আমি ধরেন যে 5 আগস্টের পরে যেরকম 2টো লাশ দেখেছি, এর আগে তো দেখিনি। বা ধরেন যে ঘটনাগুলো ঘটছে, ছেলেকে গ্রেফতার করতে যাচ্ছে, ছেলেকে না পেলে নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে মারছে, মেরে ফেলে দিচ্ছে, মাকে ধরছে, মানে নির্যাতন করছে, বোনকে নির্যাতন করছে, পরিবারের সদস্যদেরকে হচ্ছে নির্যাতন করছে। এবং আবিদ যেহেতু ওর এই এক্সপিরিয়েন্সগুলো মানে একই রকম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে ওরা গিয়েছে, তো আবিদ আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আরো রিলেট করতে পারবে ভালো মতো যে আসলে কি গুণগত পরিবর্তন হয়েছে। জাস্ট হচ্ছে আমার তো মনে হয় যে আপনার মানে মদের জাস্ট হচ্ছে কি বলবো যে বোতলটা চেঞ্জ হয়েছে, মদের বোতলটা চেহারা চেঞ্জ হয়েছে। আগে একরকম দেখতে ছিল, এখন আরেক রকম। আগে তাদের বিক্রির যে জিনিস ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ, সেকুলারিজম চেতনা, এখন হচ্ছে বিক্রির জিনিসটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমার মনে হয় যে ধরেন যে সংস্কৃতি, অপসংস্কৃতি, সেটির আসলে আমার মনে হয় খুব বেশি পরিবর্তন হয় নাই। বরং যে অবস্থাটা হয়েছে মানে এখন তো আসলে এই কথাটা বললে আমার ব্যাকলেশ খেতে হবে বা আমাকে আওয়ামী সিম্প্যাথাইজার বলা হবে, কিন্তু আপনি এটা তো স্বীকার আপনাকে করতে হবে যে বিগত সরকার যে ব্যবস্থাটা সেটা বর্তমান সরকার ব্যবস্থার চেয়ে স্ট্রং ছিল। ভালো কি খারাপ ছিল সেটা আমি বলছি না, স্ট্রং ছিল।
এবং এই যে দুর্বল একটা সরকারের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেই কারণে আপনি নারীদেরকে, শিশুদেরকে যে ভালনারেবল অবস্থায় দেখেছেন, আপনি দেখেছেন 1 বছরের মধ্যে আমাদের জুলাইতে আমরা যতগুলো প্রাণ হারিয়েছি তার চেয়ে বেশি খুন অলরেডি হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে কি পরিমাণ নারী হচ্ছে, আপনি যদি গত বছরের সাথে এই বছরের কম্প্যারিজন করেন, নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং প্রত্যেকটা জায়গায় যে আনরেস্ট। আমি কিছুটা শুনছিলাম রাজনীতি ভালো কি খারাপ, আসলে আমাদের এটা আলোচনা হওয়া উচিত না, কারণ বাতাসকে আপনি বায়ু দূষণ নিয়ে কথা বলতে পারেন, বায়ু মানে বাতাস ইটসেলফ ভালো কি খারাপ সেটা কিন্তু আপনার আলোচনার বিষয় না। আপনার রাজনীতি ভালো নাও লাগতে পারে, ভালো লাগতে পারে, আপনি এটিকে আসলে অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এবং একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ আপনাকে এনশিওর করতেই হবে, না হলে ধরেন যে দূষিত বাতাস যেরকম আস্তে আস্তে আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলে, এই অপরাজনীতি বাংলাদেশকে যে অবস্থানে বর্তমানে নিয়ে এসেছে, যদি আমরা এটাকে আসলে কি বলবো যে এই অবস্থা পরিস্থিতি না থামানোর চেষ্টা করি, ভবিষ্যতে এটি আমাদের আসলে আবার ধ্বংস করে ফেলবে। ধন্যবাদ। তামিদ, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে গুণগত পরিবর্তন হলো নাকি অপরাজনীতি হলো, আপনি কোনটা? আমি আসলে বক্তব্য দেওয়ার আগে প্রথমে আসলে আমি ইমিয়াপুর কথাগুলোর একদম তীব্র কি বলবো বিরোধিতা করতেছি আর কি। সেটা হচ্ছে এই জায়গা থেকে, মানে উনি যেভাবে ব্যাখ্যা করলেন, উনি প্রথমে একটু দিয়ে দিলেন, বললেন যে আমাকে আওয়ামী সিম্প্যাথাইজার বলা যেতে পারে, বলা হতে পারে, এটা বলে তিনি কিন্তু আওয়ামী লীগকে আসলে সিম্প্যাথাইজ করার চেষ্টা করছেন। একটা ফ্যাসিস্ট স্ট্রং হবে, একটা ফ্যাসিস্ট স্ট্রং হবেই, সে স্ট্রং হওয়ার জন্যই, মানে ফ্যাসিজমকে ব্যবহার করে নিজেকে স্ট্রং করার জন্য, সেই জন্যই আপনার এখানে 1500-2000 মানুষ হচ্ছে মরা লাগছে। আপনি যে এক্সাম্পলগুলো দিলেন যে একটা ছেলেকে অ্যারেস্ট করতে এসে মাকে কোপাইছে, এগুলো কি মিথ্যা বলছি আমি? মানে বিষয়টা হচ্ছে এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হইছে, নাকি হচ্ছে পারিবারিক শত্রুতার দ্বারা হইছে, নাকি অন্য কোনো কারণে হইছে? প্রত্যেকটা জিনিস দেখেন, আমরা গত 15 বছরে এত এত জঘন্য জিনিসের সাক্ষী হয়েছি যার থেকে খারাপ কোনো কিছু হতে পারে না। এবং যখন আপনি এই সরকারের দুই একটা ভুল, এই সরকারের অনেকগুলো ভুল আছে আমি জানি, কিন্তু সেই ভুলগুলাকে যখন আপনি আওয়ামী লীগের সাথে ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করেন, তখন অবশ্যই আমি আপনার ইন্টেন্টকে অবশ্যই সন্দেহ চোখে দেখব। আমি একটু এবং অবশ্যই দেখেন, না না আমি মিসইন্টারপ্রেট করছি না, আমি ফ্যাক্ট না না এখানে এইটা আমরা একটু একজন মানে ফ্যাক্ট হচ্ছে এই দেশে মানে ভিন্ন মতের শুধুমাত্র একটা টক শো করার জন্য বা হচ্ছে একটা অনলাইন শো করার জন্য এক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে বছরের পর বছর জেলে কাটাতে হয়েছে। শুধুমাত্র ভিন্ন মতের কারণে একটা ছেলেকে হত্যা করার পরে তার চোখ তুলে ফেলা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন ভিন্ন মতের হওয়ার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আয়নাঘরের মতো বিভৎস জিনিস তৈরি করা হয়েছে শুধুমাত্র ভিন্ন মতেরকে দমন করার জন্য। সেই জায়গায় এই সরকারের অনেকগুলো ভুল আছে, এবং একটা অভ্যুত্থানের পরে, একটা বিপ্লবের পরে সরকার কখনোই স্ট্রং হবে না, এটা সবাই জানে। কারণ এই সরকারের না আছে রাজনৈতিক সাপোর্ট, না আছে ইন্টারনাল সেই পলিটিক্যাল মেকানিজম যেটা দিয়ে সে স্টেটকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। সচিবালয় তার পুরোপুরি নিয়ন্ত্রণে নাই, মন্ত্রণালয়গুলোতেও ঠিকমতো হচ্ছে কাজ করা যাচ্ছে না। এটা বাস্তবতা। বাংলাদেশের কালচার যে বুঝে সেটা খুব ভালো করে বুঝবে, এখানে আসলে পলিটিশিয়ান ছাড়া এই রাষ্ট্রটা পরিচালনা করা পুরোপুরি কখনো সম্ভব না। এই ভুলগুলাকে মেনে নিয়ে এই সরকারের, এবং বর্তমান সময় আমি বলবো 5ই আগস্টের পরে রাজনীতিতে অনেক অনেক গুণগত পরিবর্তন হয়েছে। আমরা এখন দেখেন এই যে ডাকসুতে, আপনি ডাকসুর কথা চিন্তা করেন, ডাকসুতে আপনার কয়টা নির্বাচন কেন্দ্রিক সংঘাত হয়েছে? কোনো সংঘাত হয় নাই। যে কোনো সমস্যা কিন্তু আমরা টেবিলে বসে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে সমাধান করতে পেরেছি। এছাড়া দেখেন আপনার অন্যান্য রাষ্ট্রীয় বিভিন্ন জায়গাগুলোতে অনেক ধরনের ডাকসুর সমস্যাগুলো কি আসলেই মানে টেবিলে আলোচনা করে সমাধান না, হয়েছে? ওটা আসলে গাউসুল আজম মার্কেটেই সমাধান হয়ে গিয়েছে এমন সেটা ভিন্ন বিষয়। মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন সময়, নির্বাচন পরবর্তীতে আমরা যেটা দেখি যে আমাদের কালচার অনুযায়ী সেখানে হচ্ছে সংঘাত হতে হবে, মানে সংঘাত হতো একটা সময়, বাট সেই সংঘাতগুলো কিন্তু আমরা এড়াতে পেরেছি। এটা কি আসলে গাউসুল আজম হয়েছে না নীলক্ষেত হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেই গাউসুল আজম কিংবা নীলক্ষেতকেও আমরা আসলে মারামারির মাধ্যমে সমাধান করি নাই, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আমরা প্রশাসনকে বাধ্য করতে পেরেছি কিনা এটা একটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, তার মানে কি বিষয়টা এরকম কিনা? আমি দুজনকেই একত্রে প্রশ্ন করছি, আবারও বলছি, দুজনকে একত্রে প্রশ্ন করছি যে আগে যা হয়েছে সেটা অনেক বেশি হয়েছে, এখন যেটা হচ্ছে তুলনামূলক কমিতে হচ্ছে, আসলে সেই তৃপ্তি নিয়েই কি আসলে আমরা থাকবো? প্রশ্নটা যদি আমি এভাবে বলি যে আসলে মানে ধরেন যে একটা মেয়ের সাথে খুব পাশবিক নির্যাতন হলো, তারপরে তাকে হচ্ছে বলা হচ্ছে যে ধর্ষণই তো করছে, খুন তো আর করে নাই, খুশি থাকো, এটাই কি বলার চেষ্টা করা হচ্ছে? কেন? মানে আমার বেসিক যে রাইটস সেটা কোথায়?
আমার যে মানে ন্যূনতম যে একটা মানে কি বলবো যে নিরাপত্তা, এটা তো একদম বেসিক। এটা আমরা তো শুরুতে, আমি কিন্তু এখন ধরেন যে চাচা ছোলা সমালোচনা করি, শুরুতে তো এটা আমার সরকার ছিল, আমি ওন করতাম, আমার আন্দোলনের ফলের ফসল এখন কেন সরকার। ডিজাইন করেন? কেন করব? করার মতো কি কাজটা করছে তারা? এক বছরে দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতি করেছে। তাদের হচ্ছে কি বলবো যে এই যে ফ্রান্সের একটা অসভ্য ইতর প্রজাতির একটা লোক পরশুদিন যে ফাত্রামিটা করলো রাত্রেবেলা, মানে একটা দেশের সার্বভৌমত্ব কি ছেলে খেলা নাকি ইউটিউবের মানে কি বলবো যে কন্টেন্ট? তো এই অবস্থায় কি বলবো যে মানে এইগুলো নিয়ে গর্ব করতে হবে? মানে কি বলবো যে গুণগত পরিবর্তন কি, যে হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের সামনে মপ করে গরু মারা, তারপরে হচ্ছে কি বলবো যে নব্য একটা ফ্যাসিজম একটা অন্য রূপে, সেগুলোকে এখন সেলিব্রেট করতে হবে? মানে আলোচনাটা কি এগুলা নিয়ে আমরা করছি? আসলে কি নব্য ফ্যাসিজম? আচ্ছা, আমি আসলে মানে ওনার আলোচনাগুলোর সাথে খুব বেশি কানেক্ট করতে পারতেছেন। এটা কানেক্ট করতে না পারার কারণ মূলত হচ্ছে কয়েকটা র্যান্ডম এক্সাম্পল কিংবা হচ্ছে একটা উপমা, সেই উপমাকে ধরে যখন উনি হচ্ছে পুরো একটা বাংলাদেশের পরিস্থিতিটাকে ড্র করার চেষ্টা করেন, তখন সেখান থেকে আসলে খুব বেশি আর্গু করার মতো কিছু নাই। আমি তো সামারাইজ করেছি, উপমা করে দিলাম। মানে পিনাকি ভট্টাচার্য বিদেশ থেকে একটা লাইভ করেছে, এখন সেটার জন্য কি মানে ইন্টারিম গভর্নমেন্টকে বা হচ্ছে 5ই আগস্টকে দায় নিতে হবে? মানে সে ওইখান থেকে বসে র্যান্ডমলি, আমরা এর আগেও দেখছি এখনো দেখি যে হচ্ছে আওয়ামী লীগ থেকে আচ্ছা, আমরা একটু আবিদের কথা শুনি। অনেকক্ষণ আমরা এই বিষয়ে আবিদের কথা শুনি না। আসলেই গুণগত পরিবর্তন নাকি আসলে নব্য ফ্যাসিজম? কোথায় আসলে আমরা কোথায় আছি? দেখেন ভাই, বর্তমান যে সরকার আছে, এই সরকার আমাদেরই সরকার। এই গণঅভ্যুত্থান আমরা হচ্ছে যে সশরীরে এই গণঅভ্যুত্থানে শুরু থেকে আমরা নেতৃত্বে ছিলাম, যেটাকে বলা চলে। এই গণঅভ্যুত্থানে হচ্ছে যে 16 জুলাই 14 জুলাই রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিলাম আমরা। সেখানেও আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আরেকজনের অন্য সাইডে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, প্রত্যেকটা পোর্শনের এখানে ভূমিকা ছিল। সুতরাং সরকার যদি কোনো কারণে যদি ফ্যাসিস্ট হাসিনা টিকে যেত, তাহলে কারোরই কোনো অস্তিত্ব থাকতো না। সুতরাং এই সরকারে হয়তোবা সরকারটাকে গঠন করেছে, পরবর্তীতে সরকারে কারা গিয়েছে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু সরকার এই সরকারকে এনেছে, কিন্তু আমরাই সামগ্রিকভাবে সকলেই সরকারকে এনেছি, বসিয়েছি। সুতরাং এই সরকারের যদি ব্যর্থতা থাকে, সেই ব্যর্থতা শুধু সরকারের ব্যর্থ না, এই ব্যর্থতা কিন্তু আমাদের ঘাড়েও বর্তাবে। তো সুতরাং সরকারকে কোনোভাবে আলাদা করে দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি আমার দৃষ্টিতে নাই। হ্যাঁ, গুণগত পরিবর্তন যেটা হয়েছে, আগে ফোন নাম্বার খোলা রাখার সুযোগ ছিল না, এখন ফোন নাম্বার খোলা রাখা যাচ্ছে। আগে ভাষায় ঘুমানো যেত না, এখন বাসায় ঘুমানো যাচ্ছে। তবে সামগ্রিকভাবে একটা ফ্যাসিস্ট যখন এমনভাবে রাষ্ট্রে বসে থাকে, তাকে পতনের পরে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে ফ্যাসিবাদ ঢুকে গিয়েছে, সেখানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। তার বাদ বাকি ম্যাক্সিমাম ইনস্টিটিউশনই কিন্তু এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে, এখনো বিভিন্ন পার্টিতে ফ্যাসিবাদ জয়েন করেছে, বিভিন্ন পার্টিকে ধরে ধরে ফ্যাসিবাদ আসতেছে এখানে। এবং হচ্ছে যে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে, আগে দেখতাম হচ্ছে যে আওয়ামী লীগ করতে, এরপরে জামাত হয়ে গেছে, এরপরে হচ্ছে শিবির হয়ে গেছে। তো এগুলো আমরা দেখেছি। তো এখন কথা হচ্ছে যে সরকারের ব্যর্থতা, গুণগত পরিবর্তনের দিক যদি লক্ষ্য করা যায়, গুণগত পরিবর্তন অবশ্যই কিছু না কিছু গুণগত পরিবর্তন সেটা হয়েছে, কিন্তু আলটিমেট যে পরিবর্তনের প্রয়োজন, একটা 15.5 বছর 17 বছর ধরে একটা ফ্যাসিজম টিকে আছে এই রাষ্ট্রের মধ্যে। সুতরাং সেই রকম পরিবর্তন নিয়ে আসতে চাইলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলো আমরা হচ্ছে যে আলাপ আলোচনা এবং সহনশীলতার মধ্য দিয়ে এগুলো উত্তরানো উচিত বলে আমি মনে করি। সুতরাং সরকারকে শুধু পুরোপুরিভাবে ব্যর্থতার দায় দিয়ে, কিংবা হচ্ছে যে এটা এই সরকার তো আমারও সরকার, তো সুতরাং এখানে একটি হচ্ছে যে দ্রুত একটি রাষ্ট্র স্থিতিশীলতার জন্য নির্বাচন প্রয়োজন। নিঃসন্দেহে খুব দ্রুত এই নির্বাচনটা প্রয়োজন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি সেই নির্বাচনে সকলের সহযোগিতা করবে যারা রাষ্ট্রের বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি নির্বাচন নিয়ে তারা কোনোভাবেই ষড়যন্ত্র করবে না। অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে আমার তাহমিদ আল মুদাসসির যেটা বলেছে, ডাকসুর সংঘাত আমরা এড়াতে পেরেছি। হ্যাঁ, সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা সেটা করতে পেরেছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নিয়ে যে প্রশ্ন হোক, সেটা আমরা কোনোভাবেই চাইনি। যেহেতু যাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, এর বাইরে যে প্যানেলগুলো ছিল, এই প্যানেলগুলো বাংলাদেশের ইতিহাসে যে রাজনৈতিক সংস্কৃতির হচ্ছে যে প্রচলন দেখিয়েছে, এটা বিরল এবং এটা উদাহরণ হয়ে থাকবে। জি, আমরা এই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতি যাব। বিরতির পর যখন ফিরবো, তখন আমাদের থাকছে এই ডাকসু, রাকসু, জাকসু এবং যতগুলো ছাত্র এবং হল সংসদ নির্বাচন আছে, সেগুলো নিয়ে বাকি আলোচনা। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ
নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। এ পর্যায়ে আমরা আলাপ করব তারুণ্যের চোখে রাকসু, চাকসু, ডাকসু বা যতগুলো নির্বাচন হয়েছে হল এবং ছাত্র সংসদ, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমে একটু তাহমিদ আপনার কাছে আসি, যে ডাকসু নির্বাচনে কেউ বলে যে ছাত্র শিবির প্যানেল গুপ্ত রাজনীতি করেছে, কেউ বলে কৌশলগত অবস্থান পরিবর্তন করেছিল, পরবর্তীতে তারা নিজ নিজ অবস্থানে ফিরে এসেছে। আসলে কোনটা হলো, আপনি কি মনে করেন? আচ্ছা, এখানে মানে ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা যদি আলোচনাটা আসে, প্রথমত হচ্ছে আপনি মানে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিশেষ করে শিবিরের তার রাজনীতির কারণে এটাকে হচ্ছে আপনি যদি অ্যাডভান্টেজ বলতে চান মানে রাজনীতির জায়গা থেকে, তবে আমরা বলবো এখানে হচ্ছে জেন্টেলম্যানস যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্ট হচ্ছে ব্রেক হয়েছে। আমরা দেখেছি যখন আসলে 5ই আগস্টের পরে প্রত্যেকটা দল তারা মানে নতুন রাজনীতি শুরু করেছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে শিবির তার পুরনো যে রাজনৈতিক ধারা সেই ধারার মধ্যে রয়ে গেছে। সে আপনাকে বলবে যে তার হলে ছোট ছোট টিম আছে কিন্তু সেই টিমগুলো দেখাবে না। এবং আমরা দেখেছি যে ক্যাম্পাসের যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে, যে সামাজিক সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠনে কিন্তু নাম পরিচয় ছাড়া তারা হচ্ছে অর্থাৎ নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে সেগুলোতে তারা হচ্ছে অংশ নিয়েছে এবং যেই জিনিসগুলো হচ্ছে কালেকটিভভাবে তাদেরকে বেনিফিট দিয়েছে। এখন দেখেন আপনি এটাকে তাদের মানে কৌশল বলতে পারেন, বাট আমরা বলবো যে এই যে আপনার একটা কমিটমেন্ট ছিল যে আমরা সবাই হচ্ছে সুস্থ ধারার স্বাভাবিক রাজনীতিটা করব, সেই রাজনীতিটা কিন্তু তারা করে নাই। এবং এর মাধ্যমে এই যে আপনি আপনার কর্মীদেরকে লুকানোর মাধ্যমে আপনি কিন্তু দায় আনোর রাজনীতিটা করতেছেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যখন কাউকে বলা হচ্ছে ও শিবির, সে বলতেছে কই আমি তো শিবির না। এখন আমি কিভাবে বুঝবো যে সে শিবির কি শিবির না? কারণ হচ্ছে শিবির তো কখনো তার লিস্টটাই প্রকাশ করবে না, সে তো হচ্ছে কারা দায়িত্বে আছে কারা দায়িত্বে নাই সেটাই কখনো প্রকাশ করবে না। তো এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি এবং এর মাধ্যমে শিবির সবসময় নিজেকে হচ্ছে ভিকটিম হিসেবে হাজির করার চেষ্টা করেছে 5ই আগস্টের পরেও, এবং সে দেখানোর চেষ্টা করছে যে তার উপরে এখনো সেই ট্যাগিং এর রাজনীতিটা রয়ে গেছে, যে ছাত্রলীগ যেভাবে ট্যাগিং করতো এখনো ক্যাম্পাসে সেই পুরাতন ট্যাগিং এর রাজনীতিটা রয়ে গেছে। বাট রিয়েলিটিটা হচ্ছে মানে যখন আপনি 5ই আগস্টের পরেও নিজের কর্মীদেরকে ওপেন করেন না, ধরেন ছাত্রলীগের সময় আমরা জানি যে শিবিরের উপর কি ধরনের দমন নিপীড়ন হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরের কিন্তু হিস্ট্রিটা ডিফারেন্ট, মানে এখানে গল্পটা ডিফারেন্ট। এখানে কিন্তু কেউ দমন পীড়নও করে না, কিছুই করে না, কিন্তু শুধুমাত্র তারা তাদের সাংগঠনিক স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি ইত্যাদি বলে বলে তারা তাদের কর্মীদেরকে গোপন করার মাধ্যমে আমাদের সাথে যে স্টুডেন্টদের সাথে যে কমিটমেন্ট ব্রেকটা হয়েছে সেটার একটা ফলাফল যেমন ছিল। এবং সেকেন্ডলি আমরা দেখতে পেরেছি যে আসলে এখানে প্রচুর টাকা ছড়াছড়ি ছিল। জি, এবং এটা শুধুমাত্র আমি একটা নির্দিষ্ট শিবিরের প্যানেলকে বলবো না, যে প্রত্যেকটা প্যানেলে কিন্তু প্রচুর টাকার ছড়াছড়ি ছিল এবং এর কারণে যেসব প্যানেলগুলো কিংবা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যারা ছিল তাদের জন্য এটা অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা তাহমিদ, বাকিটা আমরা ইমির কাছ থেকে একটু শুনি। একই প্রশ্ন, গুপ্ত রাজনীতি না কৌশলগত অবস্থান পরিবর্তন? এখন কৌশলগত শব্দটা যদি বলি তো ফ্যাসিজমও তো একটা কৌশল, তাই না? এখন এই জন্য আমার মনে হয় যে কৌশলগত বলে আসলে নিজেদের অপরাজনীতি কিংবা হচ্ছে অপচর্চাকে হচ্ছে জাস্টিফাই করার সুযোগ নাই, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কে ভিকটিম আর কে বেনিফিশিয়ারি, এইটা যদি ধরেন যে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরাও না জানে বা না অনুধাবন করতে পারে, তাহলে তাদের আসলে কি বলবো যে তাদের আসলে মুরগি হওয়াই লাগবে। শেয়াল তো আছে ঘাড় মটকানোর জন্য, শেয়ালের কাছে কেন বর্গা দিতে হবে নিজের ঘাড়টা, এটা হচ্ছে কথা। এবং কথা হচ্ছে মানে নানান জায়গায় নানান আলাপ আলোচনায় বলে, যেরকম আবিদের একটা কথা থেকেই বলি যে ও যেটা বললো যে এখন ফোন নাম্বার খোলা যায়, এখন হচ্ছে রাতে ঘুমানো যায়, কিন্তু এখনো বাংলাদেশে কারো না কারোর ফোন বন্ধ রাখা হচ্ছে, কারো না কারো রাতে সে ঘুমোতে পারছে না এবং তার জীবনের একটা অনিশ্চয়তা। এই তো মানে সংস্কৃতিটা তাহলে কোথায় পরিবর্তন হলো? আমি আগে যেটা বললাম যে জাস্ট মদের বোতল পরিবর্তন হয়েছে, আর কিচ্ছু না, মদ একই আছে। আমরা যেটা আসলে আমরা করতে পারি সেটা হচ্ছে আসলে ধরেন যে মানে বাংলাদেশের এই পরিবর্তিত যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে কেন একটা মানুষ নিজের পরিচয় নিজের মর্যাদায় রাজনীতি করতে পারবে না সেই প্রশ্নটা তুলতে পারি, যাতে আসলে একজন মানে কি বলবো যে ফ্যাসিবাদী সময়ের বেনিফিশিয়ারি এবং অন্যতম বেনিফিশিয়ারি হওয়ার পরেও সে নিজেকে ভিকটিম হিসেবে এস এম ফরহাদ যে এখন বর্তমানে ঢাবি শিবিরের সভাপতি, সে ডিবেটিং ক্লাবে তার অবস্থান দেখেন, কিংবা এরকম আরো অনেকে আছে, সাদিক কায়েমকে তো আপনারা দেখেছেন বিভিন্ন প্রোগ্রামে ছাত্রলীগের। তো কথা হচ্ছে মানে
ছাত্রলীগে আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে যারা মানে ছাত্রলীগের সাথে সুসম্পর্ক রেখেছে তাদেরকে যদি বেনিফিশিয়ারি না বলেন তাহলে আসলে কারা বেনিফিশিয়ারি, এটার তো একটা প্রশ্ন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে মানে যে ভিকটিম আর বেনিফিশিয়ারি এই বোঝাপড়াটা অনেক ক্লিয়ার হওয়া দরকার। এবং কথা হচ্ছে যে তারা হচ্ছে কৌশল মানে তাদের সো কল্ড কৌশল যেগুলো তারা বিতর্ক করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, সেগুলো তো তারা আসলে কি বলবো যে ফ্যাসিবাদের পেটের ভেতর থেকে এগুলো করেছে। এবং তাদের এই দুঃসাহস যে একটা ফ্যাসিবাদী কাঠামোকে কন্টিনিউয়াসলি ফুয়েল করার পরেও তারা এখন পরিবর্তিত বাংলাদেশে বাকিদের সবার ক্রেডিট হচ্ছে একা ছিনতাই করতে চায়। তারা মনে করে যে তারা ছাত্রলীগের লুঙ্গির ভেতরে থেকে একাই 5ই আগস্ট এনেছে এবং বাকিদের ট্যাগকে তারা হচ্ছে কি বলবো যে কথায় কথায় ছোট করে এবং হচ্ছে কি বলবো যে সেই সময় ভিকটিম এবং এই সময় আসলে তারাই আসলে কি বলবো যে তাদেরই আর সবচেয়ে বেশি অবদান কিনা, দুইটা জিনিস আসলে চরমভাবে বিতর্কিত। জি ধন্যবাদ। আবিদের কাছ থেকে শুনি, ছাত্রদল তো আসলে অনেক পুরনো সংগঠন, তারপরেও আসলে তারা আসলে রাজনৈতিক যে দূরদর্শিতার জায়গা বা ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতির যে দূরদর্শিতার জায়গা, সেখান থেকে কেন এটা বুঝতে পারলো না যে আসলে গুপ্ত রাজনীতি কে করছে, কৌশলগত অবস্থান পরিবর্তন কে করছে, কেন বুঝলো না? আচ্ছা, এই উত্তরটাতে আগে যাচ্ছি। আমি যাওয়ার আগে ইমিয়াপুকে, ওই যে ইমিয়াপু বলেছে অনেকের ফোন এখনো বন্ধ আছে, আমি আসলে ওই যে জিনিসটাকে ইন্ডিকেট করেছে, আসলে তো আমরা কোনো অন্যায় করিনি, রাজনীতি করাটাই ছিল আমাদের অন্যায়, যার ফলশ্রুতি না আপু না 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 আমি ওই জিনিসটি না আমি আপু না 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 প্রশ্ন আছে ভাই না না তুমি পরে বই তোমাদের সমস্যা ভাই বইলো, আমি জাস্ট আমারটা শেষ করি। আমি জাস্ট পোলাইটলি বলে যাচ্ছি যে হ্যাঁ ফোন বন্ধ থাকবে কারণ এরা অন্যায় করেছে, এদের বিচার হোক, এদের না না অবভিয়াসলি না না ছাত্রদল কি করছে ভাই? না 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 এদের আমি শামসুনার হলে কি করছিল ছাত্রদল? আপনি দেখেন যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, সেটা আইনের কথা সরি, ন্যায়ের আমরা কথা। কথা অস্বীকার কার করতে সম্পর্ক না কার সম্পর্কে কি হচ্ছে যে মনোভাব, কোন ব্যক্তির কি মনোভাব সেটা ম্যাটার না, এরা অন্যায় করেছে এদের বিচার হবে, সুতরাং এদের ফোন বন্ধ থাকাটা ব্যাপার না। কিন্তু আমাদের বন্ধ থাকাটা স্বাভাবিক, কিন্তু আমরা তো অন্যায় না করে আমার ফোন বন্ধ রাখতে হয়েছে, আমি জিনিসটাকে ইন্ডিকেট করেছে। আমি যত কথাই বলি ভাই, আমি আওয়ামী লীগকে কোনোদিন আমি আওয়ামী লীগকে ভালো বলার কোনো সুযোগ আমার পক্ষে নাই। আপনি সোনি হত্যা কিংবা শামসুন্নাহর হলের যে কাহিনী নিয়ে আসছেন, এই কাহিনী তো বারবারই আমরা অ্যান্সার দিয়ে যাচ্ছি, কিন্তু সেটাকে মেনটেন করে আমি রাজনীতি করতে আসিনি। আমি বুঝবার পরে দেখেছি যে ঘটনাগুলোকে সেখানে মেনটেন করে আমি রাজনীতি করতে আসছি। লাস্ট ওয়ান আপনি আপনার সময় না আপু, সনির হত্যাকারীদের মাসুল যাতে আবিদকে না দিতে হয়, এই 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 পরিবেশ এই সংস্কৃতি আমাদের নিশ্চিত করতে হবে। না আওয়ামী লীগ যারা বিচার যারা অন্যায় করছে এদের তো বিচার হতেই হবে, সুতরাং এদের ফোনই বন্ধ থাকতে পারে, অন্য কারোর তো ফোন বন্ধ না। আমরাই তো আওয়ামী লীগের অনেক পরিবারের হচ্ছে যে বাসাবাড়ির পক্ষে আমরা জেনারেলাইজ কথা বললে সাদিক কায়েম এসএম ফরহাদ সবাইকে গ্রেফতার করা উচিত ছিল। এবার হাসি বিতর্কে যেতে চাচ্ছি না, আমি হচ্ছে যে এবার আপনার আছে যে একটু সংক্ষেপে আমরা একটা বিরতি যাওয়ার সময় হয়ে গেছে। দেখেন ডাকসু নির্বাচনের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা, দেখেন আপনি কেন দূরদর্শিতার অভাব আপনি আমাদেরকে এই প্রশ্নটা কোশ্চেন করেছেন, যেহেতু এনেছেন এগুলো প্রপারলি শোনা উচিত, কারণ সেটা শুধু ডাকসুর ক্ষেত্রে না, আজকে রাকসু নির্বাচন হচ্ছে, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এদের জন্য এগুলো কাজে আসবে। দেখেন ভিসি নিয়োগ হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভিসি নিয়োগ হচ্ছে, যারা এই ভিসি পদের জন্য বিগত দুঃশাসনকে মোকাবেলা করে শিক্ষার্থীদের পক্ষে থেকে তৈরি হয়েছে, তাদের পক্ষে কিন্তু একটা মোভ হয়েছে। মোভ হয়ে যারা বর্তমানে ডাকসু নির্বাচনে যাদেরকে বিজয়ী ঘোষণা করেছে তাদের মতাদর্শের ব্যক্তিকে ভিসি হিসেবে বসানো হলো। ভিসি হিসেবে বসানোর পরে আপনি দেখে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে বেচ প্রতিনিধি কমিটি হয়েছিল। এটা ভিসি, প্রক্টর এবং হল প্রপোজদের অনুমতিক্রমে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিক্রমে এখানে বেচ প্রতিনিধি কমিটি হয়েছিল। এবং এই বেচ প্রতিনিধি, প্লিজ আমাকে এই কথাটা বলতে দেন, আপনার কাছে ফিরবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন আবিদের বাকি আলোচনা থেকে শুরু করে আমাদের বাকি অংশ চলবে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24, চলছে মধ্যবর্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আবিদ, আপনি বলছিলেন যে রাকসু এবং চাকসু নির্বাচনের যারা প্রার্থী তাদের নির্বাচনের ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় নিতে হবে। আমি একটু আগে দেখতে পেলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রজেকশন মিটিংয়ে 5 বস্তা খাবার পাওয়া গিয়েছে শিবির প্যানেল কর্তৃক। তো মানে এই ধরনের অনৈতিক চর্চার পর কিভাবে তাদের প্রার্থিতা থাকে আসলে আমাদের মাথায় আসে না। এই জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে শুরু হয়েছে, কিন্তু এগুলো বারবার সব জায়গায় দেখা যাচ্ছে। আবার গতকালকে রাতে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির কর্তৃক র্যাগিং করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে। ইতিমধ্যে সেটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। এগুলো সত্যিকার অর্থেই ছাত্র রাজনীতিতে এগুলো দুঃখজনক এবং অনৈতিক চর্চা।
দেখেন লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে বা যখন ভিসি নিয়োগ হয়েছে, ভিসি নিয়োগ হওয়ার পরে ভিসি, প্রক্টর এবং হল প্রভোস্টদের নির্দেশে কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা প্রতিনিধি কমিটি দেখে, ছাত্র প্রতিনিধি কমিটি দেখেছি কিংবা ব্যাচ প্রতিনিধি কমিটি দেখেছি, এবং সেই ব্যাচ প্রতিনিধি কমিটিতে যারা ছিল তারা কিন্তু বারবার বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের এগেনস্টে একের পর এক মব করে গিয়েছে যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পেলাম ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে এরা সবাই শিবিরের প্যানেল থেকে বিজয়ী, মানে এদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং শিবির প্যানেল থেকে এরা নির্বাচন করেছে। তাহলে দেখেন একটা সংগঠন যখন সাধারণদের বেশে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, প্রভোস্টদের হচ্ছে যে নির্দেশক্রমে এরা যখন এদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আরেকটা সংগঠনের মবে স্বীকার করে, সুতরাং এই নির্বাচনটা তো 20 দিনের নির্বাচন ছিল না, এই যে দীর্ঘ 1 বছর ব্যাপী এই যে লেভেল প্লেইং ফিল্ডটা ক্ষুণ্ণ করা হলো, একটা মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতিক্রমে একটা সংগঠন আরেকটা সংগঠনের এগেইনস্টে মব করে গেলে এর দায় তো বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এবং প্রভোস্টদেরকে নিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড সেখানে ক্ষুণ্ণ হয়েছে। আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনাল এই লেভেল প্লেইং ফিল্ড এখনো পর্যন্ত তৈরি হয়নি। এরপরে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মবগুলো হয়েছে এরা পরিকল্পিতভাবে বিশেষ করে হচ্ছে যে কিছু মাল্টিমিডিয়াকে ব্যবহার করেছে। দেখবেন আমি যখন কলাভবনের নিচে প্রচারণা করছি তখন একজন মেয়ে নেকাব পড়া পরিস্থিতি সে আমাকে বলতেছে যে আপনি মিথ্যা কথা কম বলবেন, সাথে সাথে ভিডিও ধারণ করে ফেলছে, করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এগেইনস্টে হচ্ছে যে আপনার একটা নেগেটিভ মব করলো। ঠিক 3 দিন পরে ওই মেয়েটা আপনার হচ্ছে যে আমার ভিসি চত্বরে যখন আমি প্রচারণা করছিলাম সে আমার কাছে খুঁজে আসছে, এসে আমাকে বলতেছে ভাই আমি যেটা করেছি এর জন্য আমি দুঃখিত, যে হচ্ছে যে আমার কারণে আপনার হচ্ছে যে রেপুটেশন নষ্ট হলো, আমি বুঝতে পারিনি। তাহলে এই যে দেখেন একদিকে হচ্ছে মফ করেছে, আরেকদিকে আমার কাছে সরি বলতেছে। মফটা দুনিয়ার সবাই দেখেছে, সে যে আমাকে বলেছে, কিন্তু সে যে সরি বলেছে সেটা তো দুনিয়ার সবাই দেখেনি। একইভাবে নির্বাচনের দিনে কিন্তু একই কাজ করছে, যে সাধারণত যারা পুলিং অফিসার, যারা পুলিং অফিসারদেরকে নিয়োগ দেবে হচ্ছে নির্বাচন কমিশন, সেখানে পুলিং অফিসারদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিচ্ছে প্রক্টর নিজে একজন ভিপি প্রার্থীর কাছে সে স্বীকার করেছে আমি পুলিং এজেন্ট না, দুঃখিত, পুলিং অফিসার। না এই কথাটা একটু পুলিং অফিসার যে পুলিং অফিসারকে নিয়োগ দিবে সেটা প্রক্টর দিয়েছে। সেই পুলিং অফিসাররা সবগুলো হচ্ছে একটা সংগঠন কেন্দ্রিক, জামাত ইসলাম কেন্দ্রিক নিয়োগ দেওয়া হয়েছে, যারা হচ্ছে যে আপনার গঠনতন্ত্রের ঘর সম্পর্কে যাদের কোনো ধারণা ছিল না। আমাকে মবে স্বীকার করা হয়েছে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি, এই জন্য যারা প্রার্থী আছেন অবশ্যই ভিপিজিএস এর যে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে, এই জিনিসগুলো যেন ঠিক থাকে। আবার আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ব্যালট নাম্বার। আমাদের ভোট দেওয়া লাগছে 41টা, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এরকম ভোটই দেওয়া লাগে। সুতরাং এই যে ব্যালট নাম্বারগুলো এগুলো তো মনে থাকে না আগে থেকে, এই ব্যালট নাম্বারগুলো যেন ভোট কেন্দ্রের সামনে থেকে দিতে পারে, এটা কিন্তু নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন না, কিন্তু আমাদের এগেইনস্টে বারবার এগুলো নিয়ে মব করা হয়েছে। একবারে শেষ, আমাদের শেষ করতে হবে। তাসনিম একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো যে চাকসু নির্বাচন আসলে কেমন প্রত্যাশা করেন? আসলে প্রত্যাশার সাথে বাস্তবতার এত বেশি পার্থক্য, এখন শুধু মানে এরকমটাই চাই যে যেন কোনো সহিংসতা না হয়, যেন কোনো প্রাণহানি না হয়, এটা একটা মানে প্রথম চাওয়া। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আবিদের আলোচনা অনেক কিছু চলে এসেছে অলরেডি, যে লেভেল প্লেইং ফিল্ডের কথাই বলেন বা পুরা একটা মানে কি বলবো যে প্রশাসন যন্ত্রটাকে ধরেন যে একটা লম্বা সময় পর্যন্ত সম্পূর্ণ নিজেদের আয়ত্তে নিয়ে আসে, নিজেদের গ্রাসে নিয়ে আসার পরে আসলে সবকিছু যদি মেকানিজম করা হয় তাহলে সেখানে আসলে প্রত্যাশা করা না করাতে কিছু যায় আসে না। আপুর সাথে একটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, এই জিনিসটা জানা উচিত, যেটা হচ্ছে যে নীলক্ষেতে যে ব্যালট পেপারের যে বিষয়টা, এই বিষয়টা জাস্ট আমি লাস্টলি এই জিনিসটা আমি অ্যাড করে দিই। নীলক্ষেতের যে ব্যালটের যে বিষয়টা, এই ব্যালটের বিষয়টা কিন্তু নির্দিষ্ট একটি সংগঠন তথা যে সংগঠনটাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, সেই সংগঠন কিন্তু নীলক্ষেতের যে ব্যালট আছে এটা কিন্তু তারা জানতো এবং সেটা স্বীকার করেছে আরেকটা প্রার্থীর কাছে। সেই প্রার্থী যখন ভিসি প্রক্টরকে জিজ্ঞেস করছে এরা সদুত্তর দিতে পারে নাই, তাহলে ভিসি বলতেছে এ জানে না, প্রক্টর জানে না, তাহলে ওই নির্দিষ্ট সংগঠন কিভাবে জানে যে নীলক্ষেতে ব্যালট? ধন্যবাদ তামিদ, একদম আমাদের সময় সংক্ষিপ্ত, কেমন প্রত্যাশা করেন নির্বাচন? আচ্ছা, প্রত্যাশা তো অবশ্যই যে হচ্ছে ডাকসুতে আমরা যেটা দেখেছি যে হচ্ছে একটা প্রশাসন থেকে শুরু করে মানে প্রায় প্রত্যেকটা জায়গায় একটা বিশেষ দলের আধিপত্য ছিল, এবং সেইখানে হচ্ছে পূর্ব থেকে যখন আসলে প্রত্যেকটা মেকানিজম ঠিক করার পরে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং টাকার ছড়াছড়ি, প্রত্যেকটা জিনিস আসলে টাকার প্রচন্ড ছড়াছড়ি ছিল। এই জিনিসগুলো থাকবে না এবং আচরণবিধি লঙ্ঘনের মানে ডাকসুতে আমরা একটা প্রতিযোগিতা দেখেছিলাম
তো সেই প্রতিযোগিতাগুলো আমরা দেখতে চাই না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, এবং আজকে আসলে আমাদেরকে সময় একেবারেই সংক্ষিপ্ত, যে কারণে আমরা হয়তো এই আলোচনা আরও চালিয়ে যেতে পারতাম, এই বিতর্ক হয়তো আরও চালিয়ে যেতে পারতাম, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আজকের মতো এখানেই শেষ করছি। মধুমধু ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমধু ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।